সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এই খলিলুর রহমান এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তার ষড়যন্ত্র একের পর এক চলছে। তেমন একটা নতুন ষড়যন্ত্র ফাঁস হয়েছে। চীন সফরের আইএসআই প্রধানের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান, তেমনই একটা সংবাদ পাওয়া যাচ্ছে। এই খলিলুর রহমান, আপনাদের মনে আছে যখন ইউনূসের লন্ডন সফরে মূল ভূমিকা পালন করে এই খলিলুর রহমান, এবং ইউনূসের সাথে তারেক জিয়ার যে বৈঠক, সেই বৈঠকের আগে তারেক জিয়ার বাসায় যে খলিলুর রহমান হিসাব নিকাশ করে আসে। পরবর্তীতে তারেকের সাথে ইউনূসের একটা লোক দেখানো বৈঠক হয়, কিন্তু যা সিদ্ধান্ত নেওয়ার সেটা তারেক জিয়ার বাসায় তারা নিয়ে নেয়। যদিও এই খলিলের পদত্যাগ দাবি করেছিল এবং বিএনপিতে অস্বস্তি বিরাজ করছে এই খলিলুর রহমানকে নিয়ে, কিন্তু খলিলুর রহমান হঠাৎ করে আইএসআই প্রধানের সাথে সাক্ষাৎ করবে কেন, এবং চীন সফরে খলিলুর রহমান আগে যাবে এবং সেখানে আগে যে এই যে আইএসআই প্রধানের সাথে তার বৈঠক, তার কার্যক্রম এগুলো সম্পন্ন করবে বলে আমরা গোপন সংবাদ মাধ্যমে জানতে পারছি, এবং কিছু পত্রিকাও এই সংবাদ প্রকাশ করেছে। পত্রিকার সংবাদে বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি রজার রহমান নামে পরিচিত, মানবিক করিডোর সেনাবাহিনীর সঙ্গে অস্থিরতার ইস্যুতে কিছুদিন পিছু হটলেও সম্প্রতি তিনি গোপনে আবার সক্রিয় হয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার রহমান নামে পরিচিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ক্রমশ এক রহস্যময় বিতর্কিত ব্যক্তি হিসেবে আবির্ভূত হচ্ছেন। মানবিক করিডোর সেনাবাহিনীর সঙ্গে অস্থিরতার ইস্যুতে কিছুদিন পিছু হটলেও তিনি সম্প্রতি গোপনে আবার সক্রিয় হয়েছেন। তার সাম্প্রতিক কার্যকলাপ, আন্তর্জাতিক সংযোগ নিয়ে রাজনৈতিক ও নিরাপত্তা মহলে নানা প্রশ্ন উঠেছে। সূত্র জানায়, সম্প্রতি লন্ডন সফরের আগে খলিলুর রহমান ঢাকায় চীনা দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকটি তার আসন্ন চীন সফরের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। গোপন সূত্র থেকে জানা যায়, চীন সফরে তিনি পাকিস্তানের সেনাপ্রধান বা আইএসআই প্রধানের সঙ্গে একটি বৈঠকে ব্যবস্থা করতে চান। চীনা রাষ্ট্রদূতের কাছে তিনি এই বৈঠকের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। এই তথ্য বাংলাদেশ জাতীয় নিরাপত্তা কূটনৈতিক নীতির প্রেক্ষাপট উদ্বেগজনক বলে বিবেচিত হচ্ছে। চীন ও পাকিস্তানের গোয়েন্দা সামরিক কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বৈঠক তথ্য বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে জটিল করে তুলতে পারে, বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে একটি প্রেক্ষাপট। আমরা ইতিমধ্যে আরো খবর পেয়েছি, এই যে ইউনূসের চীন সফরের আগেই খলিলুর রহমান কয়েকদিন আগে চায়না চলে যাবে এবং সেখানে এই গোপন বৈঠকটা হবে বলে আমরা জানতে পেরেছি। আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতার হলদার। এই যে খলিলের আইএসআই প্রধানের বৈঠক, সেই বৈঠকে আসলে কি কি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হতে পারে, বা ভারত বিরোধী বা আন্তর্জাতিক কি ষড়যন্ত্র হতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়টা নিয়ে আপনাকে যতটুকু আমি আমার বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে ভূ রাজনীতির ক্ষেত্রে এই রজার রহমান, খলিলুর রহমানের কিছু আমেরিকার বা ইউএস এর কিছু কার্যক্রম সে করার জন্য সিআইএ এর এজেন্ট হিসেবে যেহেতু সে কাজ করছে, বা করিডোরের ব্যাপারে যেহেতু সে একটা ডেডিকেটেডলি সে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছে, যাতে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনীর একটা ঘাট তৈরি করতে পারে, সেই জিনিসটা যখন ব্যর্থতা পরিণত হয়েছে লাস্ট প্রচেষ্টাতে, তখন সে এখন ঘুরে গিয়ে অন্য একটা মাধ্যমে চেষ্টা করছে, এবং তার উপযোগী হিসাবে পাকিস্তানের এই আইএসআই, যারা অলরেডি বাংলাদেশের লস্কর-ই তৈয়বাকে প্রবেশ করিয়েছে সংগঠন, এবং এই লস্কর-ই তৈয়বার মাধ্যমে শেখ হাসিনার পতনের ব্যাপারে তারা কিন্তু বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে স্নাইপার রাইফেল এবং স্নাইপার রাইফেল দিয়ে ব্যাপকভাবে ছাত্র হত্যা, শিশু হত্যার এই কাজটি কিন্তু এই লস্করে তৈবা করার মাধ্যমে খেপিয়ে তুলেছিল শেখ হাসিনার বিরুদ্ধে। লস্করে তৈবারা নিজেরা স্বীকার করেছে যে বাংলাদেশের শেখ হাসিনার পতনে কিন্তু তারা অবদান রেখেছে। তৈবার মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার, অস্থিতিশীল করার এবং এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র স্থাপন করার জন্য এই রজার রহমান বা খলিলুর রহমান চেষ্টা করছে এই আইএসআইকে ব্যবহার করে, এবং ওদের সহায়তায় কাজ করে, এবং আমেরিকান ঘাঁটি কভার সাথে সাথে নাথান বম, এই যে বাংলাদেশে নাথান বম, তাদেরকেও খ্রিস্টানাইজ করে তারপরে একটা ভিন্ন ধারার খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার যে পরিকল্পনা, মার্কিন পরিকল্পনা এবং মার্কিন ঘাঁটি, সেই পুরো জিনিসটা নিয়ে আমেরিকার একটা এজেন্ট হিসেবে তারা কাজ করে। আমরা স্বাধীনতার আগে থেকেই দেখেছি যে এটা পাকিস্তানের হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল, কিন্তু সেটা আসলে তাদের সেই টার্গেট কিন্তু এখন রয়ে গেছে এবং চরম পর্যায়ে এসে সাজছে যে এখানে তাদের ঘাঁটি
ঘাঁটিটা স্থাপন করার জন্য, যাতে তারা চায়না হতে শুরু করে পুরালে তো তাদের একটা বন্ধু রাষ্ট্র তৈরি করতে পারে, যার মাধ্যমে সে এই দক্ষিণে করবে, এবং সেখানে রজার রহমান একটা এজেন্ট হিসেবে, বড় খেলোয়াড় হিসেবে পাঠানো হয়েছে, যার প্রধানের সাথে তার মিটিং হবে বলে আমার বিভিন্ন সূত্র মাধ্যমে আমরা জানতে পেরেছি। আরেকটা প্রশ্ন আপনার কাছে, এই যে আইএসআই প্রধানের সাথে সাক্ষাৎ করে লক্ষ্য করে তৈবাকে বাংলাদেশে আরো সক্রিয় করে তোলা, তাতে করে তো ভারত সীমান্ত অর্থাৎ ভারতের অভ্যন্তরে নিরাপত্তা বিঘ্নিত হবে, ভারতের অভ্যন্তরে হামলাও হতে পারে লস্করে তৈবা, যেটা সাধারণত ওয়েস্টার্ন ফ্রন্টে করে, সেটা এখন ইস্টার্ন ফ্রন্টও করার একটা চিন্তা ভাবনা। তাহলে তো ভারতের রোশনালে পড়ে যাবে বাংলাদেশ এই ধরনের অস্ত্র তৈরি করলে, বলেন। না, আপনি কি মনে করেন এখনো ভারতের রোশনালে আমরা পড়িনি? শুধুমাত্র যে শক্তি বাংলাদেশ রয়েছে তাদের জন্য এখনো ভারত এখানে পায় নাই। কিন্তু আপনি জানেন কিনা, অলরেডি কিন্তু এই করে তৈরির মাধ্যমে রোহিঙ্গাদের ভিতর থেকে লোক সংখ্যা একটা জনগোষ্ঠীকে সে বের করে সামরিক ট্রেনিং জঙ্গি তৈরি করা পায়তারা করা হচ্ছে, যার মাধ্যমে আরাকান রাজ্য প্রতিষ্ঠা প্লাস ভারতকে অস্থিতিশীল করার জন্য নানান তৎপরতা চালাবে। এবং তার ইন্ধন কিন্তু এই ইউনূস, এই খলিলুর রহমানের মাধ্যমে সেটা করতে চাচ্ছে, এবং সেটার মাধ্যমে আইএস এবং লস্করে তৈয়বা একটা প্রধান ভূমিকা পালন করবে, এটাই আমার সোর্স বলছে। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে খবরে বলা হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা গত 2 মাস ধরে খলিলুর রহমান ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। তারা মনে করেন খলিলুর রহমানের ভূমিকা বিতর্কিত ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এখানে আরো বলা হচ্ছে, বর্তমানে তাকে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব খাতে অবাধ বিচরণ করতে দেখা যাচ্ছে। তার এই সর্বময় ক্ষমতা দিয়ে রাজনৈতিক প্রশাসনিক মহলে অস্থিরতা বাড়ছে, অস্বস্তি বাড়ছে। এমনকি আরেকটা যে বিষয় আপনার সাথে আলোচনা করলাম, এই খলিলুর রহমান কিন্তু এখনো সেনাবাহিনীর অ্যাকসেপ্টেন্সটা পায়নি। তাহলে মূলত পক্ষে সেনাবাহিনীর অ্যাকসেপ্টেন্স না পেলেও বর্তমানে বাংলাদেশের সমস্ত আন্তর্জাতিক পলিসিগুলো তো এই খলিলুর রহমানকে দিয়ে বাস্তবায়ন করছে ইউনূস। না, একটা জিনিস আজাদ ভাই আপনাকে বলি, খলিলুর রহমান একটু চুপসে গিয়েছিলেন। খলিলুর রহমান একটা ব্যর্থ হয়েছে ইউনূসের কাছে, সে কিন্তু একটা বেকায়দায় পড়ে গিয়েছিল। সেখান থেকে এই তারেক রহমানের সাথে মিটিং হওয়ার পরে আপনি দেখেছেন যে সাহস বের হয়েছে, তার মানে খলিল আবার পুনরায় অ্যাক্টিভ করার যে পায়তারা, সেটা কিন্তু খলিল কিন্তু এখন তার পূর্বের কার্যক্রম আবার শুরু করেছে, যেখানে বিএনপি যেখানে দেশ বিক্রির বিরুদ্ধে বা করিরা কিন্তু চুপসে গিয়েছিল, বাইরে বেকায়দায় পড়ে গিয়েছিল। আজকে তারেক রহমানের সাথে বৈঠকের পরে তারা গ্রিন সিগন্যাল পেয়েছে যে তারেক রহমানও এই করিডোর বা এই দেশ বিক্রির সাথে ভাগ, এবং সে দেশ বিক্রির ব্যাপারে এখানে যে তার পেয়েছে, এই জন্য সে তারেক রহমান সম্মতি দিয়েছে বলে আমি যেখানে বন্দর হতে শুরু করে করিডোরের জন্য যে ফান্ড আসবে, সেই ফান্ড হবে, যার বিনিময়ে তারেক রহমান বাংলাদেশকে বিক্রি বা বাংলা বন্দর বিক্রি এই খলিলুর রহমান বা ডক্টর ইউনূসকে দিয়েছে, এবং সেই অনুযায়ী ডক্টর ইউনূস এবং খলিলুর রহমান তার অ্যাক্টিভ করেছে। হ্যাঁ, ধন্যবাদ আতার হালদার আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য। দেখি খলিলুর রহমান পরবর্তী পদক্ষেপ কি হয়। প্রিয় দর্শক, সে অপেক্ষায় থাকি। আপডেট পেলে আপনাদের সাথে আবারও চলে আসবো।